তো আপনার এখানে যতগুলা স্লাইড আছে, এখানে আমাদের এখানে যে স্লাইডগুলো আছে, স্লাইডের যে পড়াগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো আসবে। তো এই স্লাইডগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলা শুধুমাত্র জুম মিটিং চলাকালে স্লাইডগুলো দেখা যায়। এই জন্যই বললাম যে যারা মনে করেন যে না আপনার একটু মানে একটু গুছানো ওয়েতে আপনি আঁকাবেন, তাহলে জুম মিটিং এ থাকাটা আপনার জন্য ভালো। এবং আপনারা যারা জুম মিটিং এ এখন আছেন, আপনারা এগুলা স্ক্রিনশট দিয়ে নিবেন। আপনারা জানেন যে স্লাইডগুলো গ্রুপে দেওয়া হয় না, কারণ যার মানে ধরেন যে আপনার মানে এগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন এগুলা যদি মানে সবার জন্য ওপেন করে দেওয়া হয়, তাহলে আসলে এটার মূল্য থাকে না। এই জন্য আপনাদের যার যার কাছে মনে হয় যে না আপনি স্লাইডগুলো গুরুত্বপূর্ণ, আপনি জুম মিটিং এ আসেন, স্ক্রিনশট দিয়ে নেন এবং কাউকে কেউ এগুলো শেয়ার করবেন না। এটা এটা হচ্ছে মূল কথা, কারণ এগুলো হচ্ছে একটা কোচিং এর কিন্তু আমানত, এটা ঠিক, ঠিক আছে? কিন্তু তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদের সাথে একসাথে আমরা প্রিপারেশন নিচ্ছি সেই চিন্তা করে শেয়ার করতেছি। তো আমি চাচ্ছি যে শুধুমাত্র সিরিয়াস যারা আছে তাদের কাছে এগুলো যাক। আহ, আচ্ছা ঠিক আছে। আপনারা মনে হয় জানেন যে আমাদের এই যে মানে নেটওয়ার্ক সিস্টেম যাওয়ার আগে বা মাঝখানে যে প্রবলেমগুলো চলছিল দেশে চলমান সমস্যার আগে, আমরা চর্যাপদটা একদম শেষ করতে পারি না, একদম শেষ পর্যায়ে এসে ওই দিন জুমের যেই লাইনটা ওইটা কেটে গেছিল। এখন আমরা চর্যাপদের একদম শেষ মুহূর্তে এই 2-3টা স্লাইড আছে ওগুলা শেষ করে আমরা মধ্যযুগে ঢুকে যাব। এবং আপনারা সবাই আজকে পড়ে আসছেন এবং নতুন নতুন তথ্য দিবেন। এখানে শুধুমাত্র আমি বলতেছি না, আপনিও বলবেন, ঠিক আছে? আপনার কাছে যদি কোনো তথ্য নতুন থাকে সেটা বলবেন, মতামত দিয়ে অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা এখন আপনারা কয়জন আছেন বলেন? আমি এখন আর কিন্তু স্ক্রিনে চলে আসছি, তো এখন আর দেখবো না। এখন আছেন কয়জন আপনারা? 8 জন ভাই। 8 জন, আচ্ছা থ্যাংক ইউ। তারা তো অনেকেই আছেন এবং যারাই আছেন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলা। এগুলো পরে কিন্তু পাবেন না, সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন। দেখেন হৃদয় ভাই, দেখা যাচ্ছে এই যে কুকুরি পাকে দেখা যাচ্ছে আমার এখানে স্লাইডে, আপনি দেখতেছেন? ভাই স্লাইড কি আপনার বড় করছেন বা কোনো ছবিতে কি ক্লিক করছেন? হ্যাঁ হ্যাঁ, ছবিতে ক্লিক করছি, মানে এখন একটা স্লাইড কুকুরি পার লেখা, এটা কি দেখা যাচ্ছে? আসে নাই ভাই। আসে নাই, হ্যাঁ? ও আচ্ছা, তাহলে আমাকে একটু জি ভাই, ব্যাকে, মানে অনেকগুলো ছবি আপনার হচ্ছে মানে এসে গেছে আর কি। ও আচ্ছা ঠিক আছে, আমি আমি একটু ব্যাকে যাই, এরপরে এরপরে আবার আসি, ঠিক আছে? এখন দেখতেছেন? আমি তো ভাই দেখতে পারতেছি না, একটু অন্য আরেকজন একটু বলেন। আপনি যেহেতু দেখতেছেন না, না ভাই, ওই যে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে, আমি আমি একটু ওয়েট করেন। হ্যাঁ, এইভাবে বলবেন, যদি স্লাইড না দেখেন আমাকে বলিয়েন। দাঁড়ান, এবার আমি আবার স্ক্রিন শেয়ার করি একটু। মানে আমাদের আসলে আপনারা তো জানেন যে আমাদের তো ওরকম টেকনিক্যাল গ্রুপ ট্রুপ নাই, কিছু নাই। সো এই জন্য আমাদের একটু প্রবলেম হবে সেই। এখন দেখতেছেন কিনা দেখেন। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে এটা এইভাবে যদি স্লাইডগুলো যদি না চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে আপনারা আমাকে বলবেন। আচ্ছা আমার একটা একটা কল আসছে। হ্যালো, হ্যাঁ উদয়ন, আপন কোথায়? আপন আছে? আপন নাই? ও, তা এখন তো চাচ্ছি তোদেরকে দাওয়াত টাওয়াত দেবো, আমার বাসায় আস না। না না, ধরো তোদের সাথে অনেকদিন দেখা হয় না, একসাথে আসলে ফ্রিজে মুরগি টুরগি আছে, রান্না টান্না করে খাবো। আচ্ছা তাহলে তুই চলে আয়, আয় একসাথে রান্না টান্না করে খাই। হ্যাঁ কেউ নাই, বাসায় কেউ নাই, চিন্তা করলাম যে তোর সাথে গল্প টল্প করি, আয়। কোথায়? ও আচ্ছা, ফ্রি থাকলে চলে আসিস। ও আচ্ছা ঠিক আছে। উম, দেখছেন বিপদের টাইমে কাউকে পাওয়া যায় না, চিন্তা করলাম যে একটা ফ্রেন্ড একটা না টোপ দিয়ে নিয়ে আসতে চাইছিলাম, এখন সেও নাকি চট্টগ্রামে নাই। আচ্ছা যাই হোক, ওই যে বলে যে বাস যখন আসে সব দিক থেকে আসে। দেখেন, তো যাই হোক, দেখেন যে কুকুরি পা নিয়ে দেখা যাচ্ছে তো। জি ভাই, কুকুরি হ্যাঁ পাত নিয়ে দেখা আচ্ছা যাচ্ছে ঠিক ভাই। আছে। তো ভাই
সামনে মনে হয় আরো এগিয়ে গেছিলেন ভাই, যে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত ওই স্লাইডে ছিলেন, যে লাস্টে 6টি প্রবাদ বাক্য ওই স্লাইডে ছিলেন আচ্ছা, এই লাস্ট। এই স্লাইডে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে জি ভাই, আমরা। লাস্টে আপনার। হ্যাঁ। ও আচ্ছা, 6টা প্রবাদ বাক্য নিয়ে শুরু করছিলাম। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরেন, আসলে আমাদের একটু ইয়ে হয়ে যাচ্ছে, তো শুরু করতে আজকে একটু বেশি লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন, চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত, ওইটা এইটা এইটা দেখা যাচ্ছে। হৃদয় ভাই, জি হৃদয় ভাই। ভাই, দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে ভাই, যে 6টি প্রবাদ বাক্য এটা দেখা যাচ্ছে ভাই। আচ্ছা হ্যাঁ, তাহলে 6টি প্রবাদ বাক্য আমরা, সরি এতক্ষণ পর্যন্ত একটু এলোমেলো হয়ে গেছিল, আমরা শুরু করতেছি। এখন দেখেন, প্রথম হচ্ছে আমরা জানি যে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখন এই চর্যাপদের দিকে, চর্যাপদে কোন শ্রেণীর মানুষগুলাকে হাইলাইটস করা হচ্ছে, মানে কোন শ্রেণীর মানুষগুলাকে নিয়ে কথা বলা হচ্ছে। আপনারা জানেন যে তৎকালীন যুগে, মানে আপনার প্রাচীন বা আমরা মধ্যযুগেও দেখি যে সাহিত্যে সাধারণত এই যে আমাদের চর্যাপদে, সরি, মানে চর্যাপদে আমরা দেখি যে সাহিত্য রচিত হয়েছে একদম খেটে খাওয়া মানুষের মধ্যে। এমন মানুষ যারা একদম ধরেন সমাজের নিম্নবিত্ত মানুষ যারা আছে ওদের মধ্যে। তো এখানে লেখা আছে যে চর্যাপদে মূলত অন্তর্য সমাজের চিত্র লিপিকৃত হয়েছে। মানে এখানে দেখানো হচ্ছে, ধরেন যে আপনার শবর বা শবরী বা সত্তাল বা ডোম জাতি, এই ধরনের এই ধরনের যে সকল মানুষগুলো আছে, একটু সরি সরি একটু, হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে জি ভাই, বলতেছেন? শোনা যাচ্ছে ভাই। জি, হ্যাঁ হ্যাঁ, মুরাদ ভাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমাদের ওই আপনি যে বিষয়টা, এই যে ক্লাস না না মানে আমাদের একটা গ্রুপ আছে, তো আমরা একটা গ্রুপে এমনি আমরা মানে নিজেরা পড়ি আর কি। জি, হ্যাঁ, যে আপনার সাথে আমি কিছুক্ষণ আমাদের যে কার্যক্রমটা চলতেছে, তো আমরা একসাথে পড়তেছি, তো তো আমি কিছুক্ষণ পর আপনাকে কল দিই। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। আসলে একটু বেশি এলোমেলো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানে আমাদের ঢাকা কলেজের একজন বড় ভাই, উনি মনে হয় ম্যাথমেটিক্সই, তো উনিও বিসিএস দিবে 47তমতে। তো উনি আহ, ওই উনি আমাদের গ্রুপটাতে যুক্ত হতে চাচ্ছে, তো ওনার ব্যাপার উনি কল দিলো আর কি। তো ওনার সাথে কথা বলবো পরে। সরি, আপনাদের সাথে আজকে একটু বেশি এলোমেলো হয়ে যাচ্ছে, আমরা শুরু করতেছি। তো দেখেন, যে শবর এবং শবরী বা সচ্চাল বা ডোম জাতির কথা এখানে আপনার বলা হচ্ছে। তার মানে আমরা দেখলাম যে চর্যাপদ, যদি প্রশ্ন হয় এরকম যে চর্যাপদ কোন শ্রেণীর মানুষদেরকে নিয়ে প্রসিদ্ধ হচ্ছে, সেটা হচ্ছে সমাজে উঁচু নিচু, মানে যেই ওখানে ওই সময় তো ভেদাভেদ ছিল, এবং এই মানুষগুলো ওরা আপনার এই যে এখানে বলা আছে যে ওরা নগরে প্রবেশ করতে পারতো না। মানে এদের মধ্যে কেউ, এদের পেশাগুলো ছিল কেউ মদ বিক্রেতা, কেউ আবার মাঝি কেউ কেউ মাঝি, কেউ ওই যে পতিতাবৃত্তি করে, ঠিক আছে, কেউ শিকার করে, কেউ আপনার বাঁশের যে চাঙ্গারি বিক্রি করে, এই ধরনের মানুষগুলা নিয়ে কথা বলা হচ্ছে। এখন আপনি দেখেন যে বর্তমান সময়ে চর্যাপদ থেকে মাঝামাঝি একটু টাফ লেভেলের প্রশ্ন আসে। এখন সেই ক্ষেত্রে চর্যাপদের যে 6টা প্রবাদ আছে, এই প্রবাদগুলো সম্বন্ধে তো আপনাদের সবারই মুখস্থ আছে। এখন আপনারা এখানে স্লাইডের দিকে না থাকে, এবার আমি একটা ধরেন যে আপনার স্লাইডের দিকে না থাকে আপনার উত্তর দেন, ঠিক আছে? যেমন ধরেন বলা হচ্ছে যে হাড়ির ভাত নাহি নীতি আবেশী, এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে বলতে পারবেন? আপনারা তো পড়ছেন বা আমিও তো পড়ছি, বলেন, কেউ শেয়ার করেন। হাড়ির ভাত নাই নীতি আবেশী, এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে? আপনারা আছেন নাকি চলে গেছেন? জি ভাই, আছি ভাই। কয়জন আছেন? আজকে একটু এলোমেলো হয়ে গেছে তো ভাই এখন শুরুতে। 7 জন আছে ভাই। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আপনাদের ধৈর্য অনেক, আসলে আমার একের পর এক ফোন আসতেছিল এই জন্য। আচ্ছা বলেন, এই যে বলা হচ্ছে, আমি ভাই এটা ওই যে আপনার, হুম, জি ভাই, ওই যে মানে চার পদ, এটা ওইভাবে মনে আসতেছে না। ওই যে ওনার বাড়ি হচ্ছে মনে হয় যে পাহাড়ের ওইদিকে, মানে যে গরিব মানুষ, হাঁড়িতে ভাত নাই কিন্তু
অনেক আশেপাশের হ্যাঁ, অনেক প্রেমিকরা এই যে এখানে কর্মচারী বলছে বা হারিত এরকম ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে। তো এইটা হচ্ছে এই পদটা কার? এই পদটা কত নম্বর পদ এবং কে লিখছে? এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখেন যে এই পদটা লিখছে আপনার টেগুনফা। হ্যাঁ, টেগুনফা আর ওনার হলো 33 নম্বর পদ। তাহলে এখন এটা আপনি আপনার মতো করে মনে রাখতে হবে। এখন বলেন তো টেগুনফা কয়টা পদ লিখছে? এখন টেগুনপা কিন্তু একটাই পদ লেখছে, এই পদটা হচ্ছে 33 নম্বর পদ। আর এই 33 নং পদের মধ্যে দুইটা প্রবাদ আছে, একটা হচ্ছে হারিত ভাত নেই নীতি আবেশী, আর একটা হচ্ছে দুহিলো দুধ কি বেল্টে যায়, আচ্ছা সরি বেল্টে সামায়, মানে হচ্ছে দহন করা দুধ কি ভাটে প্রবেশ করানো যায়। এখন এটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এখন এই দুটা জিনিস মনে রাখার একটা টেকনিক আমরা ব্যবহার করতে পারি। এই দেখেন ভাত আর হচ্ছে দুধ, দুইটা বিষয় এখানে আছে। তা আমরা মনে রাখতেছি যে টেগুন পা দুধ ভাত নিয়ে কথা বলছে 33 নম্বর পদে। ঠিক আছে, তার মানে টেগুন পা যে আছে সে দুধ এবং ভাত নিয়ে কথা বলছে। এইভাবে তো পুরোপুরি ধরেন আপনার পুরো পদটা হয়তো বা এমসিকিউর জন্য মনে থাকবে না। তা আপনি ধরেন যে যদি এইভাবে রাখেন যে ভাত নিয়ে কথা আছে আর এদিকে দুধ নিয়ে কথা আছে, তাহলে আমরা দুধ ভাত নিয়ে কথা, আর টেগুন পা সাধারণত একটু মহিলা মহিলা ভাবতেছে বা যাই হোক, যেখানে মনে রাখবেন যে টেগুন পা দুধ ভাত নিয়ে কথা বলছে তার 33 নম্বর পদে। ঠিক আছে, তাহলে এখন আপনি যখন দেখবেন, যখন আপনি পড়বেন 6টা পদের মধ্যে যখন আপনি পড়বেন, তখন দেখবেন যে দুধ এবং ভাত যদি লেখা থাকে, এই যে দেখেন এই যে হারিত ভাত নাই নীতি আবেশী, এটা যখন বলবে যে ভাতের সাথে আর হচ্ছে এখানে দুধের সাথে, এই দুইটার সাথে টেগুন পাওয়ার সাথে একটা সম্পর্ক রেখে 33 নম্বর পদ এটা মনে রাখবেন। তখন আমার কাছে মনে হচ্ছে এটা ইজি হয়ে যায়। এবং টেগুন পা কিন্তু একটা পদই লিখছে। তাহলে আপনি এইভাবে আমরা দুটো পদকে একসাথে পড়লাম। তার মানে হারিত ভাত নেই নীতি আবেশী, আর একটা হচ্ছে দুহিলো দুধ কি বেল্টে যায়। এই যে এই দুটা পদকে আমরা দুধ এবং ভাত দুটাকে একসাথে করে আমরা 33 নং পদকে টেগুন পা, ঠিক আছে, যে আমরা টেগুন পা কে সাথে আমরা মনে রাখতে পারতেছি। এবার দেখেন যদি আপনাকে বলে যে হাতের হাতের কাঙ্কন মা লৌদাপন, এইটা এইটা বলছে কে? সরৌফা। এখন বলেন তো সরৌফা কয়টা পদ রচনা করছে বলতে পারবেন? সরৌফা নিয়ে কে বলতে পারবেন বলেন? দেখুন ফরাস একটার সাথে একটা লিঙ্ক করতে হবে কিন্তু। চারটা ভাই। 4টা পদ। এবং সরৌফাকে আর কি বলা যায় বলেন তো? সরৌফা সম্বন্ধে, হ্যাঁ, সরৌফা সম্বন্ধে মনে রাখবেন যে 4টা পদ লিখছে সে, এবং সে হচ্ছে চর্যাপদের সর্বকনিষ্ঠ কবি এবং তাকে আধুনিকতম কবি বলা হয়। চর্যাপদের আধুনিকতম কবি হচ্ছে সরৌফা, এবং সেই পদ লিখছে 4টা। তাহলে দেখেন সরৌফা কিন্তু যেই 4টা পদ লিখছে এর মধ্যে 32 নম্বর পদ আর 49 নম্বর পদে দুইটা প্রবাদ বাক্য আছে। একটা হচ্ছে হাতের কাঙ্কন মালও দাপন, এই যে এখানে মালও দাপন মার সাথে এখানে ধরেন যে আপনি এইভাবে মনে রাখতে পারেন যে যে হাতে এই যে যেমন হিন্দুরা বা এরা তো ধরেন যে গরুকে মা বলে, ঠিক আছে। তাহলে এখন এখানে মনে রাখতে হবে যে হাতের কাঁকন মালও দাপন, এখানে মার সাথে আপনি এখানে এই যে আহ, এটা কোথায় জানো ব আচ্ছা বর্ষণ গোয়ালি কিমু দুষ্ট বলন্দে। তাহলে আপনি এখানে ধরেন যে একটা মনে রাখতে পারেন যে এখানে বলদের সাথে, মানে এই বলদটাকে মনে রাখবেন, এটা তো অবশ্যই যে মানে বলদ তো বুঝেনি, বলদ গরু আরই। আর ওখানে এই যে মা লো দাপন যেটা, এখানে ধরেন যে মা বলতে এখানে গাবিকে চিন্তা করে রাখতে পারেন, যে মানে হিন্দুদের ওইটার সাথে লিঙ্ক করার জন্য। তখন এই দুইটা পদকে আপনি একসাথে মনে রাখতে পারেন যে সরৌফা প্রথম লেখছে হাতের কাকন মালো দাপন, এটার সাথে আপনি এখানে মানে বর বর শুন গোহালি কিমুর দুষ্ট বলন দেয়। আচ্ছা যাই হোক, এগুলো তো জানেন, বলতে খুব দাঁত ভেঙে যাচ্ছে। তো এটা হচ্ছে সরোপা। এই সরোপা তার মানে 32 নম্বর পদ আর 49 নম্বর পদ আপনি এইভাবে মনে রাখতে পারেন। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট খুব। আর আপনা মাংসে হরিণা বৈরি, এটা হচ্ছে 6 নং পদ, এটা লেখছে ভুসুকুপা, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর শেষে যেটা আছে যে এই যে দেখেন এই যে এটা হচ্ছে কি কঙ্কন পা, এটা কঙ্কন পাইতে হয়, হ্যাঁ। তাহলে হচ্ছে আন চাহন্তে আন বিন্ঠা, মানে হচ্ছে অন্য চাহিতে অন্য বিনষ্ট। এটা একটু যেভাবে হোক আপনি আপনার মতো করে মনে রাখতে পারেন। তো আসলে কথা হচ্ছে এগুলা আপনাকে মুখস্থ করেই রাখতে হবে, বারবার ডিভিশন দিয়ে দিয়ে রাখতে হবে, তারপর আপনার মতো করে। আমি এইভাবে মনে রাখছি এরই, ঠিক আছে। হরিণেরটা তো মনে থাকে বুসুকুফা নিয়ে, ঠিক আছে। আর বাকি 4টাকে এইভাবে মনে রাখছি, আর
বাকি 4টা মনে থাকলে বাকি থাকে এটা 54 নং পদের যে এটা এমনি মাথায় থাকে। এখন আমরা দেখব তার মানে টেগুনপা একটা পদ লেখছে, একটা পদের মধ্যে কিন্তু দুটা প্রবাদ, এটা মনে রাখেন। 33 আর হচ্ছে তার মানে দুধ এবং ভাত নিয়ে 33 নম্বর পদে টেগুনপা দুইটা প্রবাদ বলছে। আর আমরা বললাম যে সরৌফা সে হচ্ছে চর্যাপদের সর্বকনিষ্ঠ কবি এবং সে এখানে হাতের কঙ্কন মালব দাপন এই যে মার সাথে আর মানে হিন্দুদের যে মা বলতে মানে গাবিকে বোঝানো হচ্ছে, আমরা ওইটাকে বোঝানো হচ্ছে। আর এদিকে দুষ্ট বলন দেয়, এই দুটার মধ্যে আমরা একটা লিঙ্ক আপ করে সরৌফাকে রাখলাম, ওইটা হচ্ছে মালব দাপন 32 নম্বর পদ, এটা হচ্ছে 49 নম্বর পদ। আর আপনার আপনা মাংস হরিণা বৈরী এটা এমনি মনে থাকে, 6 নং পদে কুফা বলছে। আর আন চাহন্তে অন্য বিন্ঠা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 54 নং পদ কঙ্গন পা বলছে এটা। আচ্ছা বলেন তো বুসুকুপার কোন পদ মানে বুসুকুপার কোন পদ হারায় টারে, বুসুকুপা কয়টা পদ লিখছে আর কয়টা পদ হারায় গেছে? ভাই বসুকোপার তো ভাই এই 8টা পদ লিখছে, আর হচ্ছে ওই যে 23 নাম্বার পদটার হচ্ছে অর্ধেক পাওয়া গেছে ভাই। হ্যাঁ, এখন 23 নম্বর পদের অর্ধেক পাওয়া গেছে, তাহলে আপনি ছাড়া অন্য কি যে কেউ বলেন 23 নম্বর পদের তাহলে অর্ধেক পাওয়া গেলে এখানে 23 নং পদের কত লাইন মানে পাওয়া গেছিল 23 নং পদের? 6 লাইন ভাই। 6 লাইন। আচ্ছা আপনি তো বলছেন, আপনি ছাড়া আর কেউ আছে হৃদয় ভাই? আচ্ছা দেখেন চর্যাপদে এটা কি চেঞ্জ হচ্ছে? এই যে স্লাইডে একজন ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে। জি ভাই ভাই চেঞ্জ হয়েছে ভাই। আচ্ছা কয়জন আছেন আপনারা? ভাই আপনাকে দিয়ে 6 জন ভাই। আচ্ছা ঠিক আছে। তো দেখেন এখানে একজন ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে, ওনার নাম হচ্ছে মিষ্টি পোয়েট্রি অফ, উনি হচ্ছে যে আপনার হাসনা মাহদুদ, পল্লী কবি জসীমউদ্দিনের মেয়ে। আর তাহলে এখানে হাসনা মাহদুদ উনি উনি হচ্ছে চর্যাপদের ইংরেজি ভার্সন যেটা ওইটা লিখছে। তাহলে চর্যাপদের ইংরেজি ভার্সন যিনি লেখছে ওনার নাম হলো হাসনা মাহদুদ এবং উনি পল্লী কবি জসীমউদ্দিনের কন্যা। আর ওনার যে ইংরেজি যে গ্রন্থটা উনি লেখছে আহ এটা কি মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। তাহলে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ এবং এটা নয়াদিল্লি ভিত্তিক প্রকাশনা সংস্থা এটাকে প্রকাশ করছে। তাহলে আমরা দেখলাম যে চর্যাপদের ইংরেজি অনুবাদ লেখছে আপনার পল্লী কবি জসীমউদ্দিনের কন্যা হাসনা মাহদুদ এবং মিস্টিক, এটার গ্রন্থের নাম হচ্ছে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। আর এটা দিল্লি ভিত্তিক প্রকাশনা সংস্থা এটাকে আপনার প্রকাশ করছে এবং আপনারা যারা আছেন স্ক্রিনশট দিয়ে নেন। দেখেন এবার হচ্ছে চর্যাপদ। তো রাহুল সংস্কৃতায়ন তিব্বত থেকে 20টা চর্যাপদ আবিষ্কার করছে, সেগুলো 1954 সালে এলাহাবাদ থেকে প্রকাশিত হয়। এখানে আমরা নব চর্যাপদ নিয়ে কথা বলতেছি। আমরা এখন যে কথাটা বলতেছি সেটা হচ্ছে নব চর্যাপদ নিয়ে। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, এই ডক্টর শশীভূষণ দাশগুপ্ত উনি চর্যাপদের চর্যাপদ 1963 সালে 250টা চর্যা গান, আপনারা জানেন যেগুলা গান অথবা গান হিসেবে বলা হয়, গান বা কবিতা হিসেবে বলা হয়, 250টা চর্যা গান আবিষ্কার করেন এবং এর মধ্যে 100টা পদ তিনি বেছে এরপর নবচর্যাপদ নামে প্রকাশের চেষ্টা করেন এবং তার আকস্মিক মৃত্যু হওয়ার পরে এইটা সম্পাদনা করছে আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে প্রশ্নটা দুইভাবে আসতে পারে যে 250টা চর্যাপদ আবিষ্কারককে ডক্টর অসিত কুমার দাশগুপ্ত উনি ওখান থেকে 100টা পদ বাছাই করছিলেন, কিন্তু ওনার মৃত্যু হয়ে যাওয়ার পরে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নবচর্যাপদ প্রকাশ করেন। তাহলে নবচর্যাপদ সম্পাদনা করছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, কিন্তু এগুলা আবিষ্কার করছে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তো এইটুকুই নবচর্যাপদ নিয়ে আমাদের ইনফরমেশন, এগুলা নিয়ে এখন আসতে পারে সামনের দিকে। তো এখন আপনারা তো হয়তোবা জানেন যে ওই চর্যাপদগুলো কই থেকে পাইলো, এগুলার ব্যাখ্যা কিন্তু আমরা পিছনের যেসব চর্যাপদ নিয়ে আমরা অনেক বেশি পরিমাণে কথা বলছিলাম। তো যেহেতু এখন তো ওগুলাতে আবার রিপিট করা পসিবল না, তো যারা ওই জোনগুলোতে মিটিংগুলোতে ছিলেন তারা আপনারা জানেন যে ওখানে কি পরিমাণ ডিটেলস কথা বলা হয়েছে। আচ্ছা এরপরে দেখেন স্লাইড চেঞ্জ হয়েছে হৃদয় ভাই, নতুন চর্যাপদ নাম আসছে। জি ভাই চেঞ্জ হয়েছে ভাই। আচ্ছা চর্যাপদের অন্তর্নিহিত তথ্য। এখন দেখেন 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত সহজজন, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ জি বলেন। হ্যাঁ, হ্যাঁ আমরা শুনতেছি বলেন। হ্যালো? হ্যাঁ শুনতেছি। মুরাদ ভাই শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। একটু বলেন দ্রুত। হ্যালো, আমাদের কি আদুরি আপু কথা বলতে চাচ্ছেন? বলেন একটু। মুরাদ ভাইয়া নবচর্যাপদ আমাদের 1988 সালে প্রকাশনা। আচ্ছা, নবচর্যাপদ প্রকাশনা শোনা দেওয়া হয়। যাচ্ছে না ভাইয়া? আমার বইতে দেয়া নবচর্যাপদ 1988 সালে প্রকাশ করা হয়, হ্যাঁ, কিন্তু আপনার আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, আমি আপনার, সালটা জি জি, আমি আপনার প্রশ্নটা বুঝছি এখন। মনে হয় আদুরি আপু কথা বলতেছেন। তো দেখেন আদুরি আপু, এগুলা নিয়ে অনেক বেশি পরিমাণে, সোজা কথা হচ্ছে শাল। অনেকে বলে, দেখেন এই যে এই শালের মতো হাজার হাজার শাল কিন্তু আপনার বাংলাতে আসবে। তাহলে আপনি কি সব শাল মুখস্থ করবেন? আসলে কথা হচ্ছে, আপনি যখন বাংলা সাহিত্য পড়বেন তখন আপনাকে দেখতে হবে কোন শালটা আপনার ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট নয়। তো এখানে 1900 যে আপনার 89 বা 88 যেটাই হোক, এটা নিয়ে মতান্তর থাকতে পারে বিভিন্ন জায়গায়। তবে আমি আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারছি, এটা কখনোই আসবে না। ঠিক আছে, আপনি যদি আসে তা আমাকে বলিয়েন। ঠিক আছে, এই সালটা কখন আসবে না, আপনারা দেখবেন ইনশাল্লাহ। প্রতিটা জুম মিটিং এ থাকলে আপনি দেখবেন যে কোন সালটা আপনার আসবে, মুখস্থ রাখতে হবে, কোনটা আসবে না সেটা আমি বলে দেবো। এটা আপনি শিওর থাকতে পারেন যে এটা কখনোই আসবে না। আমি নিজেও বলতেছি, এটা বিভিন্ন জায়গায় 88 সাল দেওয়া আছে। তবে এগুলো নিয়ে বিতর্কিত বিষয়। আর এই বিতর্কিত বিষয়টা এবং এই সালটা কখনোই আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আপনি শুধু নবচর্যাপদ থেকে এতটুকুই মনে রাখতে পারেন যে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত এগুলাকে আবিষ্কার করছে, কিন্তু ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় নবচর্যাপদ সম্পাদিত হয়েছে। এর বাইরে এখানে আর কোনো তথ্য লাগবে না। ঠিক আছে, এবং এটা আমি আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারতেছি। থ্যাংক ইউ আপনার অংশগ্রহণ করার জন্য। এবার দেখেন যে নতুন চর্যাপদ। তো নতুন চর্যাপদ, আচ্ছা, আমরা বললাম যে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত উনি সহজান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তথ্য ব্যাখ্যা করেন। মানে এই যে চর্যাপদ, আমরা জানি চর্যাপদের ভাষাগুলো খুবই দুর্বোধ্য। এখন এই যে সহজান জিনিসটা কি এবং চর্যাপদের অন্তর্নিহিত তথ্যগুলা কি, এই সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, যিনি 250টা চর্যাপদ আবিষ্কার করছিল। এবং ওই আবিষ্কৃত 100, ওই 250টার মধ্যে থেকে 100টাকে বাছাই করে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উনি এটাকে সম্পাদনা করছে, যার নাম হচ্ছে নবচর্যাপদ। এবার আসেন নতুন চর্যাপদ, এইটা দেখি যে বিভিন্ন জায়গায় বেশি আসে। তো নতুন চর্যাপদ এইটা আবিষ্কার করছে, এইটা সম্পাদনা করছে আপনার ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। উনি নতুন চর্যাপদ 2017 সালে, এটা ইম্পর্টেন্ট আছে, এই সালটা ইম্পর্টেন্ট, 2017 সালে নতুন চর্যাপদ প্রকাশিত করে বইমেলাতে, 21শে বইমেলাতে ডক্টর মোহাম্মদ শাহেদ। ঠিক আছে, এর বাইরে আসলে কিছু আসবে না। ঠিক আছে, যে আপনি মনে রাখতে পারেন যে নতুন চর্যাপদ সম্পাদনা করছে আপনার ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, এটা মনে রাখবেন। 2017 সালে 21শে বইমেলাতে নতুন চর্যাপদ। আর নব্য চর্যাপদ যেটা, সেটা হচ্ছে আপনার অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদনা করে এবং এটা আবিষ্কার করছে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। দেখেন, এমনি তথ্যের ভারে ভারাক্রান্ত হয়ে যাবেন আপনি যখন আপনারা তো, আমি তো এখনো পরীক্ষা দেই না, আপনারা জানেন, আপনারা দিচ্ছেন যে পরীক্ষা হলে কি পরিমাণ প্যাচ লাগে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, বারবার আসে, কোনো ডাউট নেই, এই ধরনের জিনিসগুলোকে নিয়ে আপনি বেশি পরিমাণে ফোকাস করলে সেটা আপনার জন্য ভালো হবে। আমি মোট 4টা বই থেকে পড়ছি আজকে। মানে যদিও পড়ার বেশি টাইম পাই নাই, কিন্তু মানে মানে আমি ধরেন যে অনেকগুলা দেখলাম, অপ্রয়োজনীয় অনেক তথ্য আছে, কিন্তু আমি 4টা বই থেকে দেখলাম যে কমন কোন তথ্যগুলা বেশি সব জায়গায় ফুটে তুলছে। আপনারা জানেন যে বিদ্যাবাড়ির লেকচার শিটে অনেক ডিটেলস তথ্য দেওয়া আছে, এতগুলা তথ্য আসে না। আর আপনি এগুলো মনে রাখতে পারবেন না। ঠিক আছে, আপনি তো আর শুধু বাংলা পড়বেন না, সব সাবজেক্ট পড়ে যেতে হবে। এই জন্য আপনাকে দেখতে হবে যেই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলাই এখানে পিটু স্লাইডে আছে, এমনকি এই স্লাইডেও অনেকগুলো আছে যেগুলো আপনার দরকার নেই। এই জন্য আপনাকে এবং আমরা সবাই মিলে এই কাজটা করব, খুঁজে বের করবো যে কোন জিনিসগুলো আমাদের জন্য দরকার আর কোনটা দরকার নাই। এখন দেখেন স্লাইড চেঞ্জ হয়েছে কিনা। এই যে এখানে থ্যাংক ইউ লেখা আছে, নতুন চর্যাপদ দেখছেন আপনারা? কেউ একজন কথা বলেন, হৃদয় ভাই বলেন, মানে স্লাইডটা চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার মধ্যযুগে চলে আসি। দেখেন, এবার আপনি আগে প্রশ্ন অ্যানালাইসিস করেন, এরপর আপনি পড়াশোনা করেন। দেখেন
46তম বিসিএস এ সদ্য যে বিসিএসটা হয়ে গেল, আমি আপনাদেরকে শুরুতে একটা বলি, দেখবেন কখনো যদি কোনো টপিকের গভীরে ঢোকে তাহলে একদম ডিপে ঢুকে যায়, ওইটা পারতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আর যদি কখনো মানে এখন বিসিএস এর প্রশ্নগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে কোনো টপিককে বেশি ভিতরে ঢোকে, আর নয়তো বা এমন ভাষা জ্ঞান যেটা আপনার কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় আপনার অবশ্যই মাথায় থাকা উচিত, বা এই লেভেলে অনার্স লেভেলে আসার পর এই জিনিসগুলো আপনার জানা উচিত। এই জনের জিনিসগুলাই দেয়। যেমন ধরেন যে যারা প্রিপারেশন নেয়, যারা বিসিএস এর মানে বিসিএস পরীক্ষায় বসে, তাদের সবারই জানার কথা যে শূন্য পূরণের রচয়িতা কে। বলেন যে শূন্য পূরণের রচয়িতা কে? দেখেন এটা সবাই পারে। এবার দেখেন বলা হইলো বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন বিখ্যাত? জানেন এখান থেকে ওই যে শ্রীকৃষ্ণ কীর্তন যেই বইটা উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, যেসব বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, এগুলো আগে বইতে ছিল, আব্দুল হাকিমের সেই কবিতা। এই সম্বন্ধে আপনি জানেন, ঠিক আছে? এবং এই যে আওলাওয়াল কোন শতাব্দীর কবি, এইটাও খুবই, এটা আবার অনেকে কিন্তু ওই যে জন্ম সালটা মনে না রাখলে এটার জন্য এটা একটু হালকা ডিফিকাল্ট হতে পারে, ঠিক আছে, বা হয়তোবা নাও হতে পারে। তো এখন দেখেন যে আলাওয়াল খুবই গুরুত্বপূর্ণ একজন টপিক, তার মানে দেখেন যে ইজি প্রশ্নই আসছে। হ্যাঁ, এবার দেখেন মধ্যযুগ থেকে 45-এ কি আসছে? গীত গোবিন্দম কাব্যে রচয়িতা জয়দেব কার সভাকবি? এটা বলেন তো, কার সভাকবি? আমরা কিন্তু এগুলো একসাথে পড়ছি, বুঝছেন, আমরা একসাথে পড়তেছি। সো এখানে আপনারা মানে উত্তর ভুল হইলে প্রবলেম নেই। জি, মনে পড়তেছে না, পড়ছিলাম। হ্যাঁ দেখেন, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা হচ্ছে যে আমাদের জানি যে জয়দেব হচ্ছে আপনার লক্ষণ সেনের হ্যাঁ, রাজা লক্ষণ সেনের সভাপতি, এবং সভাকবি হচ্ছে রাজা লক্ষণ সেনের দুইজন সভাকবি, একজন হচ্ছে জয়দেব, আরেকজন হচ্ছে হলাইদ মিশ্র। এগুলো নিয়ে আমরা সামনের দিকে কথা বলবো, ঠিক আছে? তো হলাইদ মিশ্র নিয়েও বলবো, জয়দেবকে নিয়েও বলবো। তো জয়দেব সংস্কৃত ভাষায় গীত গোবিন্দম কাব্যটা লিখছিল। এগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো সামনের দিকে। আমরা শুধু প্রশ্নটা দেখতেছি যে কোন জায়গা থেকে আসতেছে, তার মানে এটা মোটামুটি ইজিও বলতে পারেন, ইজি কন্টিনিউর একটা কাছাকাছি এরকম কিছু। কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়? দেখেন এই যে কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়, মোটামুটি একটু ডিফিকাল্ট প্রশ্ন, ঠিক আছে? হঠাৎ করে এটা আপনার জন্য একটু সমস্যা হয়ে যেতে পারে। নিচের কোন জন যুদ্ধ কাব্যের রচয়িতা নন? এইটাও মোটামুটি একটু ডিফিকাল্ট, জয়নুদ্দিন কাব্যগ্রন্থ নিয়ে আসছে। তার মানে দেখেন যে কিছু প্রশ্ন আছে একদম ইজি, কিছু প্রশ্ন আছে একটু কঠিন। এবার এখানে বলা হচ্ছে দেখেন 44-এ যে প্রশ্নগুলো, 45-এর গুলো তুলনামূলক একটু কঠিন ছিল। 44-এর গুলো দেখেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোথা থেকে উদ্ধার করা হয়? দেখেন খুবই সহজ। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি? কোন ভাষার কবি বলেন তো? বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি? মিথিলা। হ্যাঁ, মৈথিলি কবি। দেখেন মৈথিলি ভাষার কবি, সে তো ব্রজবুলি ভাষায় তো হুম। এবার আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা সবাই জানেন। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? শিবের স্ত্রী, এটা সবাই জানেন। তার মানে কিছু কিছু প্রশ্ন আসে খুবই ডিপ থেকে, আসলে বেশি ডিপ থেকে আসে, আর ইজি আসলে একদম ভাষা জ্ঞান থেকে আসে, ঠিক আছে? এখন দেখেন মধ্যযুগে যে 43তম বিসিএস আসছে, মনসা দেবী নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? এটা কি বলেন? একটু ব্রেনের উপর চাপ দেন। মনসা মঙ্গল কাব্য হয়তো। জি, মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্য নিয়ে বিজয় গুপ্ত রেখেছে পদ্ম পুরাণ। সেটা কি ছিল? পদ্ম পুরাণ, বুঝছেন? হ্যাঁ, পদ্ম পুরাণ উনি লিখছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা এগুলা এই যে এখন আলোচনা করতেছেন, তো এটা তো আর বিদ্যাবাড়ি ক্লাস না যে শুধু আপনিই বলবেন, মানে স্যার শুধু বলবে। এখানে তো আমরা গ্রুপ ভিত্তিক আলোচনা করতেছি, এই জন্য আপনার এখানে কনফিউশন চলে যাবে। আপনি এখানে যতক্ষণ হ্যাঁ, এবার দেখেন এই যে এখানে এই যে দৌলতুজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? একটু ডিফিকাল্ট প্রশ্ন। মহাকবি আলাওল রচিত রচনাটি কোনটি? দেখেন আলাওল কিন্তু গুরুত্বপূর্ণ, এক বছর পর এক বছর এরকম আসে। জীবনে সাহিত্যের দ্বারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? ঠিক আছে, এটা বলেন তো কাকে কেন্দ্র করে গড়ে ওঠে? জি, দেখছেন এইটা খুবই একদম রুডিমেন্টারি প্রশ্ন, তাই না? যে এটা আপনাকে পারা উচিত। এবার উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? একটু ডিফিকাল্ট হতে পারে।
জীবনী কাব্য রচিতের জন্য জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত, এটা হতে পারে। এবার দেখেন যে বৈশ্য পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের 40তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলা। এখন এগুলো আমরা হালকা একটু অ্যানালাইসিস করলাম, এখন আমরা ভিতরের দিকে যাব। এখন দেখেন যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, এখন বলেন যে বাংলা সাহিত্যের যুগ বিভাগের মধ্যে আপনার অন্ধকার যুগটা আসলে কোন যুগের মধ্যে পড়ছে? মধ্যযুগ। মধ্যযুগ এখানে আমার, হ্যাঁ আচ্ছা। তাহলে এখানে দেখেন, তো আমরা আমরা যদি বাংলা সাহিত্যের যুগ বিভাগ করি, তাহলে এখানে দুটা বিষয়কে আপনাকে গুরুত্ব দিতে হবে। এখন আপনারা যারা আছেন এর মধ্যে বলতে পারবেন কোন দুটা বিষয়কে আপনি গুরুত্ব দিতে হবে যদি আমরা যুগ বিভাগটা করি? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই দুইটা, এই যে তিনটা যে আমরা ভাগ করি, এখানে আমরা কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমরা এই মধ্যযুগটাকে, মানে আমরা কি বলে, কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমরা এই যুগ বিভাগটা করতে পারি? একটু মোটামুটি অ্যানালাইসিস করে বলেন। ভাই প্রশ্নটা বুঝতে পারলাম না। মানে আপনি তো বাংলা সাহিত্যের যুগ বিভাগ করবেন, তো এখন যুগ বিভাগটা যে করলেন, একটাকে প্রাচীন যুগ বললেন, একটাকে মধ্যযুগ বললেন, একটাকে আধুনিক যুগ বললেন, এখন কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনি এই যুগ বিভাগটা করছেন? দুইটা বিষয় আছে এখানে, মানে দুইটা মেজর বিষয় আছে যেগুলোর উপর ভিত্তি করে আপনি এখানে যুগ বিভাগটা। সাহিত্য রচনা যেটা, সাহিত্য রচনা তো আচ্ছা দেখেন, এর উপরে ভিত্তি করে। বাংলা সাহিত্যের দুইটা ঘটনা ঘটছে। প্রথমে আমরা জানি বৌদ্ধ, পাল রাজাদের আমলে বৌদ্ধ সহজিয়াগণ চর্যাপদ রচনা করছে। এরপর বৌদ্ধদের, এরপর পাল রাজাদের পতনের পরে আসলো সেন রাজারা এসে বৌদ্ধদেরকে বিভিন্ন নিপীড়ন শুরু করলো। বৌদ্ধরা আস্তে আস্তে পুঁথিপত্র নিয়ে আর তিব্বতের দিকে যাওয়া শুরু করছে, মানে নেপালের দিকে যাওয়া শুরু করছে। তো আস্তে আস্তে ওরা সরে যাচ্ছে। এরপর 1204 সাল না, ওই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোজলি, উনি উনি যখন আপনার বাংলা আক্রমণ করলো, এই একটা ঘটনা, যখন বাংলা আক্রমণ করলো, তখন আপনার এই যে 1204 সালে যেটা হইলো, হ্যাঁ, তো উনি যখন বাংলা আক্রমণ করলো, তখন এইবার মধ্যযুগের প্রাচীন যুগের পরিসমাপ্তি হয়ে গেছে। মানে তখন তিব্বত, এই যে যেই বৌদ্ধ সহজিয়ারা, ওরা তো পুঁথিপত্র নিয়ে দেশ থেকে পালাইছে। এরপর 1201 থেকে, এই যে 1201 থেকে 1800 সাল পর্যন্ত এটাকে মধ্যযুগ বলার কারণ কি? তাহলে 1800 সালে আবার কি করছে? তার মানে আমরা দেখলাম যে মধ্যযুগে প্রবেশ করার জন্য আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোজলিকে উদাহরণ হিসেবে আনলাম, যে তার প্রভাবে আমরা মধ্যযুগে প্রবেশ করলাম। তাহলে এখন মধ্যযুগ থেকে আধুনিক যুগ কিভাবে হইলো, সেটা হচ্ছে ওই যে 1800 সালে শ্রীরামপুর মিশন তৈরি হয়েছিল, মনে আছে? 1800 সালে শ্রীরামপুর মিশন যখন তৈরি হয়েছিল, তখন থেকেই আবার আধুনিক যুগ শুরু হয়ে গেছে। তার মানে দুইটা ঘটনার উপর ভিত্তি করে আমাদেরকে মধ্যযুগ, মানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই তিনটা ভাগে আমরা ভাগ করছি। আমার কাছে মনে হচ্ছে আপনার উত্তরটা পাইছেন। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোজলির বাংলায় আগমন আর হচ্ছে শ্রীরামপুর মিশন তৈরি হওয়া, এই দুটার উপর ভিত্তি করে আমাদের যুগ বিভাগটা হয়েছিল। এবার দেখেন, এই কার কার যেন কে যেন চুপি চুপি কথা বলতেছেন।